প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমি সপুষ্পক উদ্ভিদের যৌন জনন এই অধ্যায়ের পঞ্চদশ পর্ব শুরু করছি। আর এই পর্বে আমি এন্ডোস্পার্ম বা শস্যের প্রকারভেদ এটা আলোচনা করব। কারণ আমরা ভ্রূণ গঠন পর্যন্ত করে ফেলেছি এবং এরপর শস্য কীভাবে গঠিত হয় এবং সেই শস্য গঠনের ভিত্তিতে কীভাবে আমরা কত প্রকারের শস্য দেখতে পাই সেটা আমরা এখানে আজকে আলোচনা করব। টাইপস অফ এন্ডোস্পার্ম বা শস্যের প্রকারভেদ। তাহলে প্রশ্নটা তোমরা লিখে নিতে পারো যে শস্যের প্রকারভেদগুলি চিত্রসহ আলোচনা করো। আমরা তিন ধরনের শস্য দেখতে পাই। নাম্বার 1 নিউক্লিয়ার এন্ডোস্পার্ম বা নিউক্লিয়ার শস্য, 2 নম্বর সেলুলার এন্ডোস্পার্ম বা সেলুলার শস্য, আর 3 নম্বর হলো হেলোবিয়াল এন্ডোস্পার্ম বা হেলোবিয়াল শস্য। প্রথমে নিউক্লিয়ার এন্ডোস্পার্মের কথায় আসা যাক। এখানে ভ্রূণস্থলীর মধ্যে যে শস্য নিউক্লিয়াস তৈরি হয়, শস্য নিউক্লিয়াস কিভাবে তৈরি হয় তোমরা জানো, যে নির্মিত নিউক্লিয়াসের সঙ্গে একটা মেল গ্যামেটের মিলনে শস্য নিউক্লিয়াস তৈরি হয়। তো সেই শস্য নিউক্লিয়াসটি বিভাজিত হতে শুরু করে এমব্রিও স্যাকের মধ্যে। এক প্রান্তে তো এমব্রিও তৈরি হয়ে গেছে, ভ্রূণ তৈরি হয়ে গেছে, এবং এন্ডোস্পার্ম নিউক্লিয়াসটা বিভাজিত হতে শুরু করে ট্রিপ্লয়েড এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। এটা বারবার বিভাজিত হয়ে অসংখ্য নিউক্লিয়াস গঠন করে, কিন্তু কোনো ক্ষেত্রেই কোষ প্রাচীর দ্বারা নিউক্লিয়াসগুলো বিচ্ছিন্ন হয় না। তার মানে সাইটোকাইনেসিস হয় না, কেবল ক্যারিওকাইনেসিস হয়, অর্থাৎ ক্রমাগত নিউক্লিয়াসের বিভাজন হয়, কিন্তু সাইটোকাইনেসিস হয় না, অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন হয় না। তার ফলে কি হয় না, মাল্টিনিউক্লিয়েট সেল তৈরি হয়, অর্থাৎ বহু নিউক্লিয়াস যুক্ত কোষ, এই যে অসংখ্য নিউক্লিয়াস যুক্ত কোষ তৈরি হয়। এখন এই যে নিউক্লিয়াসগুলো, এগুলো এমব্রিও স্যাকের পরিধির দিকে জমা হতে থাকে। লক্ষ্য করো, যে এমব্রিও স্যাকের পরিধির দিকে জমা হয়েছে, এবং তার ফলে কি হয়, কেন্দ্রে একটি গহ্বর তৈরি হয়, একটা বড় ভ্যাকুয়াল তৈরি হয়। এই যে সেন্ট্রাল ক্যাভিটি, এর একটা কেন্দ্রে একটা বড় ভ্যাকুয়াল তৈরি হয়েছে। এই যে এন্ডোস্পার্ম, এটাকে বলা হয় নিউক্লিয়ার এন্ডোস্পার্ম। তাহলে নিউক্লিয়ার এন্ডোস্পার্মে কিন্তু সাইটোকাইনেসিস হয় না। হয় কখন হতে থাকে না, যখন নিউক্লিয়াসের বিভাজন সম্পূর্ণ হয়ে যায়, তারপর নিউক্লিয়াসগুলি কিন্তু এর পরবর্তী পর্যায়ে, ছবিটা যেটা আছে এটা নয়, এর পরের স্টেজে নিউক্লিয়াসগুলো কোষ প্রাচীর দ্বারা বেষ্টিত হতে থাকে, এক একটা নিউক্লিয়াস, অর্থাৎ সাইটোকাইনেসিস হতে থাকে। এটা কোথা থেকে হয়, মানে কিভাবে হয়, অর্ডারটা কিরকম, পরিধি থেকে ক্রমশ কেন্দ্রের দিকে, পরিধি থেকে কেন্দ্রের দিকে ক্রমশ নিউক্লিয়াসগুলো কোষ প্রাচীর দ্বারা বেষ্টিত হতে থাকে, অর্থাৎ অভিকেন্দ্রিক ভাবে হয়, অথবা নিম্নোন্মুখ ভাবে হয়, বা বেসিপেটারি, অর্থাৎ উপরের দিক থেকে নিচের দিকে ক্রমশ হয়ে আসে, মানে নিউক্লিয়াসগুলো কোষ প্রাচীর দ্বারা বেষ্টিত হতে থাকে, এবং সাইটোপ্লাজম ক্রমশ ঘন হয়ে যেতে থাকে, সাইটোপ্লাজম ঘন হয়, এবং তার ফলে এই যে সেন্ট্রাল ক্যাভিটি বা ভ্যাকুয়াল, এটা আস্তে আস্তে বন্ধ হয়ে যেতে থাকে, ছোট হতে হতে বন্ধ হয়ে যায়, এবং একসময় এটা পুরো পরিপূর্ণ হয়ে যায়, আর কোনো ভ্যাকুয়াল থাকে না। অধিকাংশ উদ্ভিদের ক্ষেত্রেই এটা হয়, ম্যাক্সিমাম উদ্ভিদেই নিউক্লিয়ার এন্ডোস্পার্ম দেখা যায়। আমরা এক্সাম্পল হিসেবে মেইজ, ভুট্টা, মানে জিয়ামে, সানফ্লাওয়ার, হেলিয়ান্থাসিনাস, সূর্যমুখী, এগুলোর ক্ষেত্রে দেখতে পাই। নারকেল আর তাল, এদের ক্ষেত্রে ভেতরে ফাঁকা থাকে, দেখো জল থাকে সেই অংশে, নারকেলের মালার মধ্যে জল থাকে, নারকেলটা পরিধির দিকে থাকে মালার, এবং ভেতরে থাকে জল। নারকেল, তালের শাঁস, তার ভেতরেও জল থাকে, একটু ফাঁকা জায়গা থাকে, তো সেই ভ্যাকুয়ালটা পূরণ হয় না। নারকেল বা তালের ক্ষেত্রে ভ্যাকুয়ালটা থেকে যায়, সেই কারণে এটা পূরণ হয় না, কিন্তু অন্যান্য অধিকাংশ উদ্ভিদে এটা পূরণ হয়ে যায়। তো এটা হলো নিউক্লিয়ার এন্ডোস্পার্ম। সেলুলার এন্ডোস্পার্ম, এক্ষেত্রে লক্ষ্য করো, এমব্রিও এক প্রান্তে তৈরি হয়েছে, এটা মাইক্রোবাইল প্রান্তে, অন্যদিকে প্রত্যেকটা নিউক্লিয়াসের প্রত্যেকটা বিভাজন এক্ষেত্রে কোষ প্রাচীর দ্বারা বিচ্ছিন্ন হয়, অর্থাৎ ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস দুটোই একই সাথে হয়, ফলে ফ্রি নিউক্লিয়াস তৈরি হয় না। এখানে যেমন প্রচুর ফ্রি নিউক্লিয়াস তৈরি হয়েছিল, ফ্রি নিউক্লিয়াস তৈরি হয় না, প্রত্যেকটাই সেল ওয়াল দ্বারা, দেখো নিউক্লিয়াসগুলো সেল ওয়াল দ্বারা বিচ্ছিন্ন হয়েছে। এই ধরনের যে এন্ডোস্পার্ম, তাকে বলা হয় সেলুলার এন্ডোস্পার্ম। আমরা ধুতরা, ড্যাটুরা, পিটুনিয়া, এইসব উদ্ভিদের ক্ষেত্রে সেলুলার এন্ডোস্পার্ম দেখতে পাই। তাহলে এখানে সাইটোকাইনেসিস, প্রত্যেকটা নিউক্লিয়াস বিভাজনের পরে পরেই সাইটোকাইনেসিস হয়, তার ফলে সেল ফরমেশন হয়।
থার্ড টাইপ হচ্ছে হেলোবিয়াল এন্ডোস্পাম। হেলোবিয়াল কেন না, এটা হেলোবিয়েলিস গোত্রের উদ্ভিদের বৈশিষ্ট্য। এটা কিন্তু সব উদ্ভিদে দেখা যায় না, কিছু মনোকটস উদ্ভিদে দেখা যায়, হেলোবিয়েলিস গোত্রের উদ্ভিদে দেখা যায় বলে সেই টাইপ থেকে হেলোবিয়াল এন্ডোস্পাম বলা হয়। হেলোবিয়ালিস যে অর্ডারের গোত্র না, হেলোবিয়ালিস অর্ডারের উদ্ভিদে দেখা যায়। এটা কি, এটা হলো এই এন্ডোস্পামটা হলো নিউক্লিয়ার এবং সেলুলার দুইয়ের মধ্যবর্তী বৈশিষ্ট্যযুক্ত, অর্থাৎ আমরা বলতে পারি দুইয়েরই বৈশিষ্ট্য আছে। কিরকম না, এখানে এই যে এমব্রিও স্যাকের মধ্যে ট্রিপ্লয়েড যে শস্য নিউক্লিয়াস, সেটা ফার্স্ট বিভাজন হয় সেলুলার এন্ডোস্পার্মের মতো, অর্থাৎ প্রথম বিভাজনের পর একটা নিউক্লিয়াস হয় ওপরের দিকে মানে মাইক্রোপাইল দিকে, আর একটা নিউক্লিয়াস হয় চালাজা প্রান্তের দিকে, এবং সেটি সেল ওয়াল দ্বারা মানে কোষ প্রাচীর দ্বারা বিচ্ছিন্ন হয়, অর্থাৎ প্রথমে দুটো কোষ গঠন হয়। তবে সেই কোষ দুটোর গঠন কিন্তু অসমান, এটা অবশ্যই মনে রাখতে হবে, দুটি অসমান কোষ তৈরি হয়। মাইক্রোপাইল প্রান্তের দিকে যে কোষটি হয় মানে এই কোষটি, এর আকার হয় বড়, এবং চালাজা প্রান্তের দিকে যে কোষটি হয় তার আকার হয় ছোট। এরপর মাইক্রোপাইল প্রান্তের যে বড় কোষ, এটা আকারে আরো বড় হয়, এবং তারপর সেই কোষের যে নিউক্লিয়াস সেটি বারবার বিভাজিত হতে থাকে, কিন্তু কখনো কোষ প্রাচীর দ্বারা বেষ্টিত হয় না, অর্থাৎ সাইটোকাইনেসিস আর হয় না। তার ফলে এই রকম নিউক্লিয়ার এন্ডোস্পার্মের মতো দেখো পরিধির দিকে অসংখ্য ফ্রি নিউক্লিয়াস তৈরি হচ্ছে, অর্থাৎ অসংখ্য ফ্রি নিউক্লিয়াস তৈরি হওয়ার জন্য এই অংশটাকে আমরা বলতে পারি নিউক্লিয়ার এন্ডোস্পার্মের মতো। অন্যদিকে চালাজা প্রান্তের দিকে যে ছোট কোষটা তৈরি হয়েছিল সেটা কখনো কখনো অল্প কয়েকবার বিভাজিত হয়, তার নিউক্লিয়াসটা বিভাজিত হয়, আর আদৌ বিভাজিত হয় না। এখানে আমি অল্প কয়েকটা নিউক্লিয়াস দেখিয়েছি, অল্প কয়েকবার নিউক্লিয়াস বিভাজিত হয় বা আদৌ বিভাজিত হয় না, কিন্তু এক্ষেত্রেও কোনো আর কখনোই সাইটোকাইনেসিস হয় না। তাহলে একবারই সাইটোকাইনেসিস হয়, ফার্স্ট টাইম। এই ধরনের যে নিউক্লিয়াস এটাকে এন্ডোস্পাম, এই ধরনের যে এন্ডোস্পাম এটাকে বলা হয় হেলোবিয়াল এন্ডোস্পাম, যেমন অ্যাসপোডেলাসে দেখা যায়, জানকাস এগুলোতে দেখা যায়। তো এই তিন ধরনের এন্ডোস্পাম, আশা করি তোমরা গঠন বুঝতে পেরেছো। ছবি সহ পয়েন্ট করে আমি যেভাবে বললাম এবং তোমরা বইয়ে পড়বে এবং সেই সঙ্গে পয়েন্ট করে এগুলো লিখে নেবে খাতায়। আশা করি তোমরা এন্ডোস্পাম টাইপস গুলো বুঝতে পেরেছো।